কেন মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী? এটা আমি বহুবার বলতে শুনেছি আপনার বিভিন্ন ইন্টারভিউতে। সিপিএম রবার স্ট্যাম্প দিয়ে বলে দেবে তুমি বামপন্থী, তার উপর বামপন্থা ইজ নট ডিপেন্ডেন্ট। সিপিএম এমনি সাইনবোর্ড থেকে রবার স্ট্যাম্প হয়ে গিয়ে এখন ডাক টিকিটের সাইজে রয়েছে। এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে সব থেকে বড় বামপন্থী। 1,85,86,00,000 লোক নাম লিখিয়ে ফেলেছে, 40 লক্ষ লোক টাকা পেয়ে গেছে, 2,900 কোটি টাকা ডিসবার্সড হয়েছে ডিরেক্টলি অ্যাকাউন্টে। এটা বামপন্থা। আপনার চোখে পলিটিক্যাল ব্যক্তিত্ব এবং মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেখে বুদ্ধদার প্রচুর ল্যাপসেস ছিল। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী? এটা আমি বহুবার বলতে শুনেছি আপনার বিভিন্ন ইন্টারভিউতে। আর এটা বলতে শুনেছি যে আমি বর্তমানে আপনি এখনো বামপন্থায় বিশ্বাস করেন। বামপন্থা একটা আদর্শ। এবার সিপিএম রবার স্ট্যাম্প দিয়ে বলে দেবে তুমি বামপন্থী, তার উপর বামপন্থা ইজ নট ডিপেন্ডেন্ট। আমি এটা বিশ্বাস করি যে সিপিএম এর রবার স্ট্যাম্প উইল নট ডিসাইড যে কে বামপন্থী আর কে বামপন্থী নয়। আমাদের রাজ্যে বহু মানুষ আছেন সিপিএম এর পেরিফেরির বাইরে যারা বামপন্থী। নচিকেতা চক্রবর্তী, তিনি নিজেকে প্রাইভেট কমিউনিস্ট বলেন, তিনি সিপিএম নন। এই যে ধারণাটা, সিপিএম কাউকে বলে দেবে সে বাম, তাহলে সে বাম হবে, আমার এটাই তীব্র আপত্তি রয়েছে। সিপিএম এমনি সাইনবোর্ড থেকে রবার স্ট্যাম্প হয়ে গিয়ে এখন ডাক টিকিটের সাইজে রয়েছে। আমার ধারণা বিধানসভার পর ডাক টিকিটও থাকবে না। এখন 25 পয়সার ডাক টিকিট, 25 পয়সা নেই, কিন্তু 25 পয়সার সাইজের যে ডাক টিকিট ছিল সিপিএম এই মুহূর্তে সেই অবস্থান। এবং তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বামপন্থী। এই যে আমি যে উদাহরণটা দিলাম, যে এই কাজটা তো বামপন্থীদের করার, সো কল যারা নিজেদের বামপন্থী মনে করেন, যাদের পতাকার রং লাল, এটা তো তাদের করার কথা ছিল। তাহলে তো ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে সোশ্যাল সিকিউরিটি মেজারের স্কিম নিলাম, 11 বছরে 9,26,00,000 টাকা ডিসবার্স হলো, আর ওই মহিলা যাকে সিপিএম গাল দিচ্ছে তিনি এটা করে দেখালেন। এটা আমি ওই উদাহরণটা এই জন্যে দিলাম, সে 1,85,86,00,000 লোক নাম লিখিয়ে ফেলেছে, 40 লক্ষ লোক টাকা পেয়ে গেছে, 2,900 কোটি টাকা ডিসবার্সড হয়েছে ডিরেক্টলি অ্যাকাউন্টে। এটা বামপন্থা। বামপন্থা হুমায়ুন কবিরের সাথে মিটিং করতে যাওয়া নয়। এবং আমি এটা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে সব থেকে বড় বামপন্থী। একটা সময় আপনি বুদ্ধদেব বাবুর খুব কাছের একজন যুব নেতা ছিলেন। আপনার আপনার চোখে পলিটিক্যাল ব্যক্তিত্ব এবং মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য। দেখুন, বুদ্ধদার মানুষ হিসেবে চমৎকার, কিন্তু এটা আমার অ্যাসেসমেন্ট। এখন বয়স যত বাড়ে তো অ্যাসেসমেন্টও বাড়ে। এবং আমি তৃণমূলে কাজ করতে এসে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেখে আমার মনে হয়েছে যে এই অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে বুদ্ধদার প্রচুর ল্যাপসেস ছিল। যেগুলো অ্যাডমিনিস্ট্রেশন চালাবার ক্ষেত্রে যে অ্যাকুমেন দরকার, আমি এটা আমি কাজ করতে গিয়ে বুঝছি যে এই ডু ইট নাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রটা হচ্ছে ডু ইট নাও। কোনো কিছু ফেলে রাখা নেই। উনি একটা আইডিয়ার কথা ভাবলেন বা কেউ একটা আইডিয়া প্রেজেন্ট করলো, উনি যদি মনে করেন হবে, ইমিডিয়েটলি ইট স্টার্টস রোলিং, যেইটা বামফ্রন্টের সময় ছিল না। একটা কোনো সিদ্ধান্ত করতেই সেটা 2-2.5 মাস সিপিএম এর সেক্রেটারিয়েটে পেশ হবে, সেক্রেটারিয়েটের পর একটা নির্দিষ্ট সময় বাদে স্টেট কমিটি ডাকা হবে, স্টেট কমিটি তারপর সেটা বামফ্রন্টে নিয়ে যাবে, বামফ্রন্টে পাশ হলে তবে সেটা মন্ত্রিসভায় যাবে। জনগণের জন্য কাজ এইভাবে হতে পারে না। বিয়ন্ড পলিটিক্স, মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি আপনি যেটুকু দেখেছেন বা কথাবার্তা হয়েছে, তাতে কি মনে হয় ওয়াই সি সো সাকসেসফুল? আমার মনে হয় সব এক কথায়, যদি আমি একটা কথায় বলি, হিউম্যান টাচ। আমি সেই ব্যাখ্যায় যাব না কথোপকথনের, কিন্তু আই ফেল্ট আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স দিস হিউম্যান টাচ। হিউম্যান টাচ স্পর্শ করা নয়, কমিউনিকেশনের মধ্যে যে হিউম্যান এলিমেন্ট, সেই হিউম্যান এলিমেন্টটা অন্যদের থেকে ওনাকে কয়েক যোজন এগিয়ে রেখেছে। এবং এমন কথা বলবে যে তুমি ঘাবড়ে যাবে, আর কবে কোথায় কি হয়েছে দিব্যি।
সব মানে টেলিস্কোপিক মেমোরি যাকে বলে। এবং থার্ড পয়েন্ট আমি বলবো ফিজিক্যাল মোবিলিটি। রাজনীতিতে ফিজিক্যাল প্রেজেন্স এবং ফিজিক্যাল মোবিলিটির কোনো মানে বিকল্পই নেই, কোনো বিকল্প নেই। মানে এটা আমাদের রাজ্যে বিধান রায় হোক, তার আগে প্রফুল্লবাবু হন, পরবর্তীকালে জ্যোতিবাবু হন, বুদ্ধদেব ভট্টাচার্য হন, ফিজিক্যাল মোবিলিটির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সবাই কয়েক হাজার কিলোমিটার দূরে। মাঝখানে আপনি বলছিলেন যে আমার ফ্যান অফ অভিষেক ব্যানার্জি। আমি এটাও জিজ্ঞাসা করবো আপনার এই ডায়েটটা অভিষেক ব্যানার্জির থেকে ইন্সপায়ার কিনা। তো যাই হোক, সেটা হচ্ছে যে অভিষেকের আপনি ফ্যান কেন বললেন, ওয়াই? অভিষেকের দূরদর্শিতা, অভিষেকের ফোকাস, এবং মানে অভিষেককে আমি যদি আমাকে কেউ বলে সব থেকে বেশি, অভিষেককে কোনো হি ডাজন্ট অ্যালাউ এনি ফ্ল্যাটারি। মানে এক কথায় ওসব অভিষেককে তেল দেওয়ার কোনো গল্প নেই। মানে আমি ওর মতো ফোকাসড, আমার থেকে ছোট অনেকটাই, আমি 46 নাও, হি সো ফোকাসড। এবং ও কোনো একটা জিনিস তোমায় বললে তোমার মনে না থাকতে পারে, ও হি উইল ফলো ইট আপ। অসম্ভব মেটিকুলাস, অসম্ভব দূরদৃষ্টি সম্পন্ন মডার্ন আউটলুকের একজন পলিটিশিয়ান হিসেবে আমি অভিষেককে দেখি। আমি যদি এই সেলিম দাদের জেনারেশনটা বাদও দিই, যারা প্রেজেন্ট টাইম নতুন মুখ হিসেবে উঠে আসছে, ইয়োর অ্যানালাইসিস? মানে প্রথম কথা হচ্ছে, কমিউনিস্ট পার্টিতে নিয়ম হলে সবার জন্য নিয়ম একরকম হবে। আমার কাছে যতটুকু খবর, এই যে নিচে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, প্রতিকুর একটি প্রান্তিক গরিব মুসলমান পরিবার থেকে লড়াই করে উঠে আসা ছেলে এবং 100% বিজেপি বিরোধী। আমার তো মনে হচ্ছে সে কোথাও সে ফিল করছে যে সেলিমদের নেতৃত্বে বিজেপি বিরোধিতা হবে না। এবং এই ফিল করার পেছনে আমার এটা পার্সোনাল অ্যাসেসমেন্ট যে বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম নিয়ম। মানে কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের জন্য তো একই রকম নিয়ম হওয়া দরকার। এই কথাগুলো কিন্তু দেখো, আমি কোনো নাম এই জন্যে বলবো না, এমনি মানে প্রতিকূল এই কথা বলে যে সিপিএম এর বহু নেতা আমায় অনেকেই বলেছেন যে তারা মানে ঋতব্রতর ভূত দেখছেন, যে ঋতব্রত এর পেছনে আছে কিনা। তো মানে যে অপ্রাসঙ্গিক ঋতব্রত, তার ভূত দেখার তো প্রয়োজন নেই। এবার বিষয়টা হচ্ছে যে আমি এটুকু আমার কাছে ফিডব্যাক, আমার দেখুন, আমি নাম বলবো না, নাম বলে বিব্রত করব না। মানে আমার সঙ্গে অনেকে দেখা করতে চান কোথাও গেলে। আমি মুর্শিদাবাদে এর মধ্যে ছিলাম, তা আমার সময়ের আমার এক ক্যাডার, এখন পার্টির বড় নেতা। তো আমি বললাম, দেখ তুই আমার সঙ্গে মিট করলে আমার কোনো প্রবলেম নেই, তৃণমূলের এরকম কোনো ডগমা নেই, তুই তো এক্সপেল হয়ে যাবি আমার সঙ্গে দেখা করলে। তা তিনি লুকিয়ে আমার সঙ্গে দেখা করলেন, এবং আমি বলছি মানে সেখানে তৃণমূলও ছিল, এবং তৃণমূল এনশিওরড ইট যে কোনো ছবি যেন না ওঠে, যাতে ও বিপদে না পড়ে। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় একাধিক সিপিএম এর জেলা কমিটি মেম্বার, সিপিএম এর রাজ্য কমিটি মেম্বারদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। আমি এখন দেখানোটা ঠিক হবে না, আমি হয়ে গেলে তোমায় দেখিয়ে দেবো, কারণ কথাটা যেহেতু বলছি। প্রতিকুর রহমান, আমি যতদূর জানি, উনি সিপিএম এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রাজ্য কমিটি মেম্বারদের, তিনি সেলিমকে লেখা এই চিঠিটা ওই গ্রুপে পোস্ট করেন 9টা সামথিং, এবং করে গ্রুপ থেকে বেরিয়ে যান। মানে আমি এটা প্রতিকূলের, আমি দেখিয়ে তোমায় নামটা অবশ্যই বলবো না, কারণ আমি যারা আমার সঙ্গে যোগাযোগ রাখেন বা যোগাযোগে আছেন, সেই রাজ্য কমিটি মেম্বার সহ প্রতিটা জেলার লোকজনের মানে সেফটিটা নিশ্চিত করা আমার প্রয়োজন। এবং অধিকাংশই এখন মনে করতে শুরু করেছেন যে মৌলবাদী সেলিমের নেতৃত্বে সিপিএম হ্যাজ নো ফিউচার। এবং আমি তাদের বলেওছি এবং সবাইকে পডকাস্টের মাধ্যমে ওপেনলি বলছি, যদি বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল হন। মৌলবাদী সেলিমরা আরও গাড্ডায় নিয়ে চলে যাবে, এরা বেসিক্যালি বিজেপিকে সাহায্য করছে। তো যেটা বলছিলাম, তো ওই আমার কাছে খবর প্রতিকূল ওই গ্রুপটা থেকে বেরিয়ে যায়। আমি অবশ্যই 3 জন সিপিএম এর স্টেট কমিটি মেম্বার আমাকে, আমার মোবাইলে আছে, আমি 10টা 4 বা 5 মেসেজগুলো পেয়েছি। মানে 10টা 4 একটা বোধহয় একটা, এবং সব সিপিএম এর স্টেট কমিটি মেম্বার, কারণ গ্রুপটা তো স্টেট কমিটির। তাহলে আমি অবশ্যই তাদের নাম ডিসক্লোজ করব না। তো প্রতিকূল তো এটা বাজারে দেয়নি। তাহলে এই যে এত ডিসিপ্লিন, বজ্রআটুনি ফসকা গেরো, কুণাল ঘোষ কোথা থেকে পেয়েছেন আমি বলতে পারি না। আমার কাছেই তো 3 জন সিপিএম এর স্টেট কমিটি মেম্বার ওই চিঠিটা পাঠিয়ে দিয়েছেন।
চিঠিটা তো সিপিএম এর ফেসবুক গ্রুপে পোস্ট হয়ে, তাহলে সিপিএম খুঁজুক যে কারা এটা করছে, তো ভায়োলেশন অফ ডিসিপ্লিন। আমি নাম বলবো না, অবভিয়াসলি নাম বলবো না, আমি এটা তো মানে মানে সোর্সের নাম কেউ কেন বলবে, কিন্তু আমি এটা বলছি যে প্রতিটা জেলাতেই মানে আমি দেখো আমার সঙ্গে লোকের যোগাযোগ আছে, আমি যখন যাই জেলায়, এরকম বহু মানুষ আছেন ও প্রকাশ্যে আসতে পারেন না, আমি ওই ডায়েটে আসবো, আমার সুগার খুব বেড়ে গেছিল অ্যান্ড আই ওয়াজ ভেরি মাচ ওভারওয়েট, আমার অসম্ভব ওজন বেড়ে গেছিল। 2023 সালে আমার একটা অপারেশন হয়, তো অপারেশন করবার আগে যখন আমার HbA1c চেক করা হয়, দেখা যায় যে HbA1cটা মারাত্মক 12 পয়েন্ট সামথিং। ডাক্তার আমায় বলেছিলেন যে কোনো দিন মরে যাবে ফট করে। তারপরে জানা গেল প্রধান কারণ ছিল আমার খুব বাজে অভ্যেস ছিল, আমি 12টা-14টা ক্যান থামস আপ খেতাম। 23 আমি ডেটও তোমায় বলে দিচ্ছি, 21 জুলাইয়ের পরে, 17 জুলাই টেস্টটা হয়েছিল, 21 জুলাইয়ের আগে অপারেশনটা করিয়েছিলাম আমি পরে, পঞ্চায়েত মিটে যাওয়ার পরে, না 21 জুলাইয়ের পঞ্চায়েত মিটে যাওয়ার পরে না, 21 ওই ফেজেই করিয়েছিলাম, মানে ওই অপারেশন করার জন্য সব কিছু টেস্ট করতে হয়, হার্ট, লাংস, ইকো হয়, দাঁতের একটা অপারেশন। তো এবং আমার এখনো মনে আছে থামস আপ, আমি থামস আপের একদম অন্ধভক্ত ছিলাম। 2023 সালের 17 জুলাইয়ের সন্ধ্যাবেলার পর আর আমি জানি না থামস আপ কিরম খেতে, এবং ওই একটা মনের মধ্যে ভয় ঢুকলো, আমি এক্সারসাইজ করা শুরু করলাম। আই ওয়াজ এ চেন স্মোকার, 40টা সিগারেট খেতাম, 2টো হাওয়ানা চুরুট খেতাম। আমি গত 16 মাসে জানি না সিগারেটের বা চুরুটের কিরম স্বাদ। আই হ্যাভ কমপ্লিটলি লেফট ইট। এখনো প্রক্রিয়াটা কমপ্লিট হয়নি, আমি আরো 10 কেজি মতো কমাতে চাই। আই এম ইন আ ডায়েট। হ্যাঁ, এটা অভিষেকের অভিষেক হিউজ পরিমাণ এক্সারসাইজ করে, তা হ্যাঁ, তবে আমিও আমি ওই রকম হওয়া, কিন্তু হ্যাঁ একটা ইন্সপিরেশন তো বটেই যে এটা করা যায় এবং কোনো সমস্যা হচ্ছে না। আমি একদম একটা স্ট্রিক্ট ডায়েটারি রেজিমে থাকি, চেষ্টা করি বাইরে না খেতে, কোনো সুগার ইনটেক না করতে, এবং টাচউড গত 1 বছরে আমার HbA1c কখনো 5.2 এর ওপরে যায়নি। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আর ভোটের জন্য আগাম শুভেচ্ছা রইল। এমনিতেই দৌড়তে গিয়ে আরো ওয়েট কমে যাবে, চিন্তা করার কিছু নেই। সো আজকের জন্য এখানেই শেষ করতেছে, নমস্কার।